ইতিহাসে এক রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হল গৌড়ধিপতি রাজা শশাঙ্ক এবং শৈল্পিক রাজধানী কর্ণ সুবর্ণ। আজকে আমি এই কর্ণ সুবর্ণই এসেছি। আমরা ফিরে যাব সপ্তম শতাব্দীর সেই সময়ে, যখন বাংলার রাজনীতি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল এই ঐতিহাসিক নগরী। বাংলার প্রথম শক্তিশালী স্বাধীন রাজা হিসাবে শশাঙ্কের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, আর তার সেই বিশাল সাম্রাজ্যের হৃৎপিণ্ড ছিল এই কর্ণ সুবর্ণ। কিন্তু কোথায় ছিল এই নগরী? কেনই বা এটি ইতিহাসের পাতায় এত গুরুত্ব পায়? মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর থেকে প্রায় 9.6 কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত রাঙামাটি, বর্তমান নাম হচ্ছে যদুপুর এলাকা। প্রত্নতাত্ত্বিকদের মতে এটাই ছিল প্রাচীন কর্ণ সুবর্ণের অবস্থান। এটি কেবল রাজধানীই ছিল না, বরং উত্তর ও পূর্ব ভারতের ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্রও ছিল। চীনা পরিব্রাজক হিয়েন সাং 638 খ্রিস্টাব্দে কর্ণ সুবর্ণ পরিদর্শনে এসেছিলেন। তার ভ্রমণ কাহিনীতে তিনি এই নগরীর অসাধারণ বর্ণনা করে দিয়েছেন। শহরটি ছিল অত্যন্ত জনবহুল এবং এখনকার মানুষ ছিল অত্যন্ত শিক্ষিত এবং সংস্কৃতবান। কর্ণ সুবর্ণের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রক্তমৃত্তিকা মহাবিহার বা লোটো মোচি। এটি ছিল নালন্দার সমসাময়িক একটি বৌদ্ধ মঠ এবং বিশ্ববিদ্যালয়। প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে আবিষ্কৃত হয়েছে অসংখ্য কারুকার্যমণ্ডিত মন্দির ও স্তূপ, পোড়ামাটির শিলমোহর, যাতে রক্তমৃত্তিকা মহাবিহার নাম খোদাই করা ছিল। প্রাচীন মুদ্রা ও মৃৎপাত্রও কিছু পাওয়া গিয়েছিল এখানে। রাজা শশাঙ্কের শাসনামলে কর্ণ সুবর্ণ উন্নতির শিখরে পৌঁছায়। তবে তার মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলা বা মাৎসন্যায় শুরু হয়। পরবর্তীতে কালের গহ্বরে রাজা ভাস্কর বর্মা এবং কনৌজের হর্ষবর্ধন এলাকাটি দখল করেন। পাল ও সেন বংশের সময়ও এর গুরুত্ব বজায় থাকলেও ধীরে ধীরে গঙ্গার গতিপথ পরিবর্তন এবং রাজনৈতিক পট পরিবর্তনে সমৃদ্ধি এই নগরী মাটির নিচে চাপা পড়ে যায়। কেন আজকের দিনেও এই কর্ণ সুবর্ণ এত গুরুত্বপূর্ণ? কর্ণ সুবর্ণ কেবল কিছু ভাঙা ইটের স্তূপ নয়, বরং এটি বাঙালির আত্মপরিচয়। শশাঙ্কই প্রথম বাংলাকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, যার সাক্ষী এই মাটি। একটি তথ্য, 1962 সালে প্রত্নতত্ত্ববিদ সুধীর রঞ্জন দাসের নেতৃত্বে এখানে বড় ধরনের খনন কার্য চালানো হয়, যা বাংলার প্রাচীন ইতিহাসের অনেক অজানা দিক উন্মোচন করেন। আপনারা দেখতে থাকুন এই কর্ণ সুবর্ণের চারি এলাকাটা, যেখানে খনন কার্য হয়েছিল, সেই এলাকাটাকে দেখুন, কত সুন্দর লাগবে। এখানে আমার মনে হয় আরও খনন কার্য চালালে আরও বৌদ্ধবিহার, কিছু ভাস্কর্য আরও উৎপাদিত হতো, ভাস্কর্য আরও আবিষ্কার হতো আমার মনে হয়। আপনারা কি মনে করেন বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা দেখতে থাকুন।
এই কর্ণসুবর্ণে খনন কার্য চালিয়ে অসংখ্য শিলমোহর, পোড়ামাটির শিলমোহর পাওয়া গেছে, যা দিয়ে তৎকালীন প্রশাসনিক ও ধর্মীয় কার্যাদি পরিচালন হতো। বিচিত্র স্থাপত্য এখানে বৌদ্ধবিহারের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তাতে দেখা যায় যে তৎকালীন স্থপতিরা ইটের গাঁথনিতে অত্যন্ত দক্ষ ছিলেন। বিদেশে খ্যাতি ও রক্তমৃত্তিকা মহাবিহার থেকে ভিক্ষুরা তৎকালীন সুমাত্রা, জাভা এবং মালয় দ্বীপপুঞ্জেরও ধর্ম প্রচারে যেতেন বলে প্রমাণ পাওয়া যায়। শশাঙ্কের সত্যি অত্যন্ত দূরদর্শী ছিলেন। মুদ্রা ব্যবস্থা, শশাঙ্ক তার শাসনকালে প্রচুর স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন, যদিও পরবর্তীতে মুদ্রার মানে কিছুটা অবনমন ঘটেছিল, তবুও তার সময়ে বাংলার অর্থনীতি যে শক্তিশালী ছিল তা প্রমাণিত। একাভূত বাংলা, গৌড়, বঙ্গ এবং পুণ্যবর্ধনকে এক সুতোয় গেঁথে তিনি গৌড়তন্ত্র বা একটি শক্তিশালী শাসন কাঠামো গড়ে তোলেন, যার প্রাণকেন্দ্র ছিল এই কর্ণসুবর্ণ। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই যে উঁচু নিচু মাটির ঢিবিগুলো তৈরি হয়েছে, এই খনন কার্য পরিচালনা করার ফলেই যে মাটিগুলো এক সাইডে রেখে উঁচু নিচু ঢালু জমি তৈরি হয়ে গেছে। আমার মনে হয় আরও যদি এখানে খনন কার্য চালানো হতো তাহলে আরও ধ্বংসাবশেষ হয়তো আশেপাশে পাওয়া যেত এই কর্ণসুবর্ণে বা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণে।